আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে 2 মাস পর স্বজনদের কাছে ফিরলেন 23 নাবিক। বন্দরে আবেগঘন পরিবেশ, সম্বর্ধনা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ইতিবাচক আলোচনা হতে পারে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া করে না সরকার, বললেন ওবায়দুল কাদের। ভিনদেশি কারো উপর নির্ভর করে না বিএনপি দাবি মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার দীর্ঘ 64 দিন পর নিজ পরিবারের কাছে ফিরলেন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পৌঁছানোর পর তাদের বরণ করে নেন বন্দর চেয়ারম্যান ও সিটি মেয়র। এ সময় উপস্থিত স্বজনদের চোখে ছিল আনন্দ অশ্রু। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের পেয়ে নাবিকদেরও চোখে পানি আর মুখে ছিল হাসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিকের। চরম অনিশ্চয়তার দীর্ঘ যাত্রা শেষে বিকালে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পৌঁছে এমভি জাহানমণি 3 লাইটার এসটি। এ সময় সেখানে আবেগঘন মুহূর্তের দেখা মিলে। 64 দিনের রুদ্ধশ্বাস সমুদ্র যাত্রা শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জাহাজের ক্যাপ্টেন সহ নাবিকরা। বর্ণনা করেন সেই ভয়ঙ্কর 33 দিনের কথা। প্রায় 33 দিনের আমরা সবাই একসাথে ঘুমাতাম, একসাথে খাওয়া লাগতো, একটা টয়লেট ইউজ করা লাগতো, অনেক কষ্টে ছিলাম। খুব রেস্ট্রিকশন ছিল, আর ওরা এত ভারী ভারী অস্ত্র, মানে ওগুলা দেখলে মানে যে কেউ স্বাভাবিক ভয়ে থাকবে। এটা আমি মনে করতে চাই না, প্লিজ। ওটা মনে করে আমরা এই ট্রমা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আমরা মৃত্যু কূপে ছিলাম, এখন আমরা মুক্ত বাতাসে দেশে ফিরে এসেছি, ফ্যামিলির কাছে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। অন্যদিকে মা সন্তানকে আর স্ত্রী স্বামীকে ফিরে পেয়ে জানান তাদের অনুভূতি। মুহূর্তটা যাচ্ছে না বইতে গিয়ে, কখন জাহাজ ফিরবে, কখন সেটা আসবে, মা ডাক দিবে, দেখলে পরে মন জুড়িয়ে যাবে। এখনো মানে আশায় আছি, যে ঘরে বসে থাকার অবস্থাটা ছিল না আর কি, কখন যাব, রিসিভ করব। দ্রুত সময়ের মধ্যে মুক্ত করার উদ্যোগ নেয় জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ। এই যে আমরা আজকে আপনাদের মাঝে এবং আমাদের পরিবারের মাঝে ফেরত এসেছি অক্ষত সুস্থভাবে, তো এই আনন্দ প্রকাশ করেন না। অন্যদিকে জলদস্যুতা রোধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান জাহাজ কর্তৃপক্ষ। এটা বাংলাদেশি বিষয় না, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয় এবং আমরা পুরো ইন্টারন্যাশনাল শিপিং কমিউনিটি একসাথে মিলে এটাকে প্রতিহত করার জন্য যা যা করা সম্ভব আমরা সবাই একসাথে প্রচেষ্টা করে যাচ্ছি। এটিকে সরকারের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমান সরকারের একটা যে কূটনৈতিক অর্জন এবং এর সাথে যারা মালিক পক্ষ আছেন এবং যারা জাহাজের ক্রু আছেন এবং অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন সংস্থাগুলো, বাহিনীগুলো, এটা সবার কিন্তু একটা যৌথ অর্জন বলে আমি মনে করি। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। 33 দিন পর গত 14 এপ্রিল মুক্তিপণের বিনিময়ে 23 নাবিক সহ মুক্তি পায় জাহাজটি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দুদিনের সফরে এখন ঢাকায় আলোচিত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইতিবাচক আলোচনা হতে পারে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। শ্রীলঙ্কা থেকে সরাসরি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত সংসদ নির্বাচনের পর এটাই কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার বাংলাদেশ সফর। তবে ভোটের আগে যুক্তরাষ্ট্রের অবস্থান যেমন ছিল তা অনেকটাই পাল্টেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সরকারের তরফ থেকে বার্তা নিয়েই লু এসেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা, যা দুদেশের জন্যই ইতিবাচক হতে পারে। আমি বলবো যে ওই অস্বস্তি জায়গাটা অনেকখানি কাটিয়ে উঠে আরও বেশি পজিটিভ এবং ফরওয়ার্ড লুকিং একটা অ্যাপ্রোচ, যেটা আমরা বাংলাদেশ সরকারের কাছে দেখতে পাচ্ছি এবং সেটা আমেরিকান সরকারের কাছেও তার এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে। না হলে তো নিশ্চয়ই এই সফরগুলো হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রেও চাইতেই পারে যে আমাদের নির্বাচন আরও বেশি
অংশগ্রহণমূলক হোক, আরও বেশি স্বচ্ছতা থাকুক সেখানে, তো সেটা তাদের রাষ্ট্রীয় ইয়েতে। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সাথে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের রপ্তানি কমে যাওয়াই আছে শঙ্কা। এসব বিষয়ে দর কষাকষির সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যদি স্যাংশন এগুলো হচ্ছে আমাদের ইমেজের জন্য ক্ষতিকর, তো যেহেতু তারা বলেছিল যে তারা অবজার্ভ করবে, ভালো হোক মন্দ হোক, এখন কিন্তু আর আগের মতো ওই ধরনের এনকাউন্টার বলেন সেগুলো এখন আর হচ্ছে না। ইভেন ভিসা পলিসির বিষয়টাও কিন্তু চিন্তা করা যেতে পারে, এবং পররাষ্ট্রনীতিতে এই জায়গাগুলো কখনোই পার্মানেন্ট না, সেটা ইউনাইটেড স্টেটস নিজেও জানে। বিষয়টা হচ্ছে যে কখন, এবং সেটা নিয়মিত আসলে একটা নেগোসিয়েশনের বিষয় বা প্রেশার ক্রিয়েট করার বিষয় বাংলাদেশের পক্ষ থেকেও রয়েছে। রোহিঙ্গাতে তো আমরা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড, আমরা খুব হতাশ হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি করা উচিত ছিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে মায়ানমারের জান্তার উপরে চাপ সৃষ্টি করা। তবে তারা এও বলছেন এক সফরেই সব সমস্যার সমাধান হবে না, অব্যাহত রাখতে হবে কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশকে ছাড়া এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন ভিসা নীতি কিংবা স্যাংশনকে বাংলাদেশ পরোয়া করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন কর্মকর্তাকে দাওয়াত করে আনা হয়নি জানিয়ে তিনি বলেন, ডোনাল্ড লু ঢাকায় এসেছেন তার নিজের প্রয়োজনে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ইস্যু না পেয়ে ভারতীয় পণ্য বর্জনের মতো কর্মসূচির পথে হাঁটছে বিএনপি। ফজলে রাব্বির রিপোর্ট। ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের উপর মার্কিন ভিসা নীতি, স্যাংশন প্রয়োগ সহ নানামুখী তৎপরতার কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত বছরের জুলাইয়ে ঢাকায় এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। নির্বাচনের 4 মাস পর আবারও তিনি ঢাকায়। তার এই সফরকে নিয়ে মাতামাতির কিছু নেই বলে মনে করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামাতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি, কোন প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা হতাশ, তাই তাদের কর্মসূচিগুলো ফ্লপ। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 15% ভ্যাট আরোপে এনবিআর এর প্রস্তাব বাস্তবসম্মত নয় মন্তব্য করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী বলেন, সর্বোচ্চ 5% পর্যন্ত ভ্যাট রয়েছে কিছু দেশে। আমি নিজেই যাব। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভিনদেশি কারো উপর নির্ভর করে নয়, বিএনপি দেশের জনগণের শক্তির উপর ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা শেষে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও জানান দলটির অন্য নেতারা। শরফুল আলমের রিপোর্ট। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় ব্যস্ততম সময় পার করছেন। যুক্তরাষ্ট্রের এই নীতি নির্ধারক নিয়ে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। তবে তার এই সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা দাবি করেন, বিদেশি শক্তি নয়, বাংলাদেশের মানুষের উপর নির্ভরশীল বিএনপি।
সবাই দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। জাতীয় নির্বাচনের মতো ভোটার শূন্য চলমান উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন বিএনপির নেতারা। কোথায় কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে দল যে দেশের মানুষ, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন, সেই যেই দেশেরই নেতা হত্যা করো তাকে আমরা অভিনন্দন জানাবো। অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতারা জানান, মানুষের ভোটাধিকার গণতন্ত্র কেড়ে নিয়ে আওয়ামী লীগকে সহায়তা করায় বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করেছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় আইনগত সহায়তা সংস্থায় আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আইনি সেবায় জাতীয় এই সংস্থায় প্রধান বিচারপতির কোনো ভূমিকা নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আইনজীবীদের পোশাকে স্মার্ট না হয়ে দক্ষতায় স্মার্ট হওয়ার আহ্বান জানান তিনি। আইনজীবীদের দক্ষতা বাড়াতে পার্শ্ববর্তী দেশগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধান বিচারপতি। অন্যতম একটা আধুনিক সংবিধান, যেখানে জাতীয় আইনগত সহায়তা সংস্থা যেটি আমাদের, ইট ইজ হেডেড বাই দ্য মিনিস্টার, এবং সেখানে কারা কারা থাকবেন বলা আছে। চিফ জাস্টিসের কোনো প্রতিনিধি সেখানে নাই। রেজিস্ট্রার জেনারেল সেখানে মেম্বার আছেন, তিনি কিন্তু হি ইজ নট দি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ জাস্টিস। অ্যাজ দি রেজিস্ট্রার জেনারেল অফ দ্য সুপ্রিম কোর্ট তিনি সেখানে আছেন পদাধিকার বলে। আর বাকি যারা সব সচিবরা আছেন। লিগাল এইড, আইনি সেবা, চিফ জাস্টিসের কোনো রোল নেই জাতীয় আইনগত সংস্থা। ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশ এখন প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে দেশের অর্থনীতি সম্প্রসারণের ফলে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক এই সামিটের উদ্বোধক পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। টেকসই ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে বাংলাদেশ ভারত যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক এই ট্রেড সামিট। এতে অংশ নেন বিশ্বের প্রায় 25টি দেশের 5 শতাধিক প্রতিনিধি। চতুর্থবারের মতো অনুষ্ঠিত দুদিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় কোরআন হাদিসের উদ্ধৃতি এবং মনীষীদের বাণী উল্লেখ করে নতুন প্রজন্মকে বাসযোগ্য, নিরাপদ, সুখী, সমৃদ্ধ পৃথিবী উপহার দেওয়ার আহ্বান জানান 21শে পদক পাওয়া এই শিল্পপতি। আমরা বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি, জাতির পিতা বলে গেছেন, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আমরা এক একজন শক্তির আধার, সীমাহীন ক্যাপাসিটি ইনসাইড উইদিন। গান্ধী বলেছেন, men often become what they believe themselves to be. When I believe I cannot do something, it makes me capable of doing that. But with courage and determination, when I do believe I can do it. It makes me capable of doing that, though I did not possess the quality in the beginning. পরে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে শিল্পমন্ত্রী নুরুল মজিদকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশের প্রধান শিল্প টেক্সটাইল ছাড়াও অন্য মূল শিল্পগুলোতেও নজর দিচ্ছে সরকার। বাংলাদেশ a strategically significant country for Asia Pacific is emerging as a hotspot for growth through sustainable practices. The economic expansion is expected to encourage participation of more global companies and attract forex for the country. সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ, ইস্পাত, সিমেন্ট এবং পাওয়ার পণ্যের বিশ্বব্যাপী সম্ভাবনা, আধুনিক মার্কেটিং পলিসি সহ নানা বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা প্যানেল ডিসকাশনের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
2024 সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হলো। যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান উল্লাহ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী। আন্তর্জাতিক সংবাদ। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদী। বারাণসী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এই নির্বাচনী এলাকা থেকেই তৃতীয় মেয়াদে লোকসভায় জয়ী হতে চান মোদী। আবারও ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও অনেক কিছু করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই বিজেপি নেতা। এবারে পার্টেক্স খেলার খবর। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক আর তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আনুষ্ঠানিকভাবে রিজার্ভের 2 ক্রিকেটার সহ 17 জনের নাম জানান। এ সময় ক্রিকেটারদের দলে নেয়া এবং বাদ পড়ার কারণও উল্লেখ করে নির্বাচক কমিটি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। প্রত্যাশা আপনার প্রত্যাশা কি? আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে দিয়ে। কিছু হাসির বিশ্লেষণের প্রয়োজন পড়ে না, বুঝে নেওয়া যায় কি বলতে চাচ্ছেন তিনি। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে পারফরমেন্স, তাতে নির্বাচকদের প্রত্যাশার মাত্রাটা হয়তো কমে গেছে। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে যে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, সেই ধারণা বিভিন্ন সময় বোর্ডের বিভিন্ন কর্তারা বিভিন্নভাবেই দিয়েছেন। তাই বিবেচনায় থাকার পরও তালিকা থেকে সাইফুদ্দিন কেন বাদ পড়েছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. ইনজুরি থাকার পরও তাসকিন কেন দলে, যাদের এ নিয়ে খুব বেশি আগ্রহ, তাদেরও জবাব দেন আশরাফ হোসেন লিপু। আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন। এছাড়া স্পেশালিস্ট 3 স্পিনারের তালিকায় শেখ মেহেদী আর রিশাদ হোসেনের সাথে তানভীর ইসলামকে জায়গা দিতে নিজেদের মূল্যায়নে তুলে ধরে বোর্ড। আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আরেকটা লেফট হ্যান্ড স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। তবে লিটন দাসের ফর্মহীনতায় নির্বাচকরা যে খুব বেশি স্বস্তিতে নেই, সংবাদ সম্মেলনে তা লুকাননি তারা। তাই দল নিয়ে সমালোচনা হতে পারে এমন ভাবনা থেকেই কিনা প্রধান নির্বাচক বললেন গণমাধ্যম যেন বিকল্প নামটাও জানায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আবাহনীকে 3-0 গোলে পরাজিত করে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দু দলই আক্রমণ করে খেলতে থাকে। 21 মিনিটে বসুন্ধরার অধিনায়ক রবসন রবিনহো দারুণ এক গোলে এগিয়ে দেন দলকে। বিরতি থেকে ফিরে খেলার 71 মিনিটে সতীর্থের বাড়ানো বলে মাথা ছুঁয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ডোরিয়ালটন গোমেজ। খেলার শেষের ইনজুরি টাইমের 6ষ্ঠ মিনিটে বদলি খেলোয়াড় ইব্রাহিম বসুন্ধরার হয়ে তৃতীয় গোলটি করেন। এই জয়ে আগামী 22 মে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
জিম্মি দশা থেকে মুক্ত হয়ে 2 মাস পর স্বজনদের কাছে ফিরলেন 23 নাবিক। বন্দরে আবেগঘন পরিবেশ। সংবর্ধনা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ইতিবাচক আলোচনা হতে পারে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া করে না সরকার, বললেন ওবায়দুল কাদের। ভিনদেশি কারো উপর নির্ভর করে না বিএনপি, দাবি মির্জা ফখরুলের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।